ইংরেজিতে লিভার, এটা সবাই জানে। বাংলায় কিন্তু এটা এখনো ঠিক হয়নি। এটা কি যকৃৎ, এটা কি লিভার? আমরা যে কলিজা বলি, কলিজা বলতে কাকে বুঝাই? কলিজার টুকরা বললে আমরা হার্ট বুঝি, আর যখন কলিজা খাই তখন কিন্তু লিভার বুঝি। তার মানে নাম প্রদানের নামের ক্ষেত্রেই আমাদের এখন পর্যন্ত একটা পার্থক্য রয়ে গেছে। বাংলাদেশে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 1 কোটি। পরিবারের মধ্যে দেখা যায় যে ভাইদের আছে, বোনের আছে, মার আছে, মার ভাই বোনদের আছে, মার মায়ের আছে। এই জন্য অনেক সময় এটা বলা হয় যে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা মামার বাড়ির অসুখ। বাংলাদেশে হেপাটাইটিস বলতে এবার যে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালন করা হচ্ছে, এর মধ্যে হেপাটাইটিস বি আর সিকে লাইমলাইটে রাখা হয়, ফার্স্ট লাইনে রাখা হয়, কিন্তু অন্য ভাইরাসগুলো এটার মধ্যে ধর্তব্যের মধ্যে রাখা হয়, সেটা হলো এ, ই আর ডি। তো মূলত হেপাটাইটিস বি আর সি কেন্দ্রিকই কাজটা শুরু হয়। বাংলাদেশে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 1 কোটি। এর মধ্যে 85 লাখ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, আর 15 লাখ হলো হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। হেপাটাইটিস বির মধ্যে 58 লাখ হলো হেপাটাইটিস বিতে পুরুষ, আর মহিলা হলো বাকি অংশ। তো এর মধ্যে আমাদের দেশে আবার প্রায় 4 লক্ষ শিশু আছে আক্রান্ত। তো এই যে আক্রান্তের সংখ্যা, এটা আমাদের দেশে ক্রমাগত কমছে। এক সময়ের স্টাডিতে আমাদের দেশে প্রায় 9% ছিল, এখন সর্বশেষ আমরা যেটা করেছি 18 সালে সারা দেশব্যাপী, তাতে 5.1%। এতদিনে আমরা এটা আরও কমেছে বলে মনে করি। এর কারণ হচ্ছে যে আমাদের বাচ্চাদের যে ইপিআইতে টিকা দেওয়া হচ্ছে, এটা তো আমাদের এই কাভারেজ অ্যারাউন্ড 95%। তো স্বাভাবিকভাবে আমাদের অলমোস্ট সব বাচ্চারাই আমাদের টিকা পেয়ে যাচ্ছে। সে কারণে আমাদের এই সংখ্যাটা এখন হয়তো 5.1% থেকে কমে 4.34 এরকম একটা পর্যায়ে আছে বলে আমরা ধারণা করছি। এটা আরও কমে যাবে আমরা আশাবাদী। কেন নীরব ঘাতক বলা হয়? নীরব মানে হচ্ছে আসলে কোনো সিমটম নাই, আমরা টের পাচ্ছি না। সারা পৃথিবীতে এবং আমাদের দেশেও 90% মানুষই জানে না, যাদের এই হেপাটাইটিস আছে তাদের 90%ই জানে না যে তার যে হেপাটাইটিস আছে। যেহেতু এটা কোনো কষ্ট হয় না, সিমটম হয় না, অনেক অ্যাডভান্স ডিজিজ হওয়ার পরে সিমটম হয়, সে কারণে মানুষ এটা জানতে পারে না, এই জন্য এটা নীরব ঘাতক। সাধারণভাবে সিমটম দিয়ে এটাকে অ্যানালাইসিস করা যায় না বা এটাকে বোঝা যায় না। যখন সিমটম হয় তখন অনেক বলা যায় যে অনেক গুরুতর মাত্রায় অসুখ হয়েছে, যেমন লিভার সিরোসিস হয়ে গেছে, লিভার ক্যান্সার হয়ে গেছে, তখন মানুষ এটাকে টের পায়। এর আগে পর্যন্ত এটাকে টের পায় না। তার আগে আসলে পরীক্ষা করাটাই হচ্ছে মেইন ইস্যু। এই জন্যই বলা হয় যে এই যে দিবসটা পালন করা হয় সেটা অ্যাওয়ারনেসের জন্য, সচেতনতার জন্য। সচেতনতা মানে কি? হেপাটাইটিস বি এবং সি ভাইরাস সম্পর্কে জানুন, হেপাটাইটিস বি এবং সি ভাইরাস পরীক্ষা করুন, হেপাটাইটিস বি এবং সি পজিটিভ হলে চিকিৎসা করুন, আর যাদের পজিটিভ না তারা টিকা দিন। এই কারণে এইভাবেই সচেতনতা তৈরি করার জন্য দিবসটা পালন করা হয়। হেপাটাইটিস বি আমাদের দেশে প্রায় 90% মায়ের কাছ থেকে শিশুদের হয়ে থাকে, যে কারণে এটা পরিবারের মধ্যে একাধিক ব্যক্তিকে দেখা যায়। পরিবারের মধ্যে দেখা যায় যে ভাইদের আছে, বোনের আছে, মার আছে, মার ভাই বোনদের আছে, মার মায়ের আছে। এই জন্য অনেক সময় এটা বলা হয় যে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা মামার বাড়ির অসুখ। দেখা গেল যে মায়ের কাছ থেকে আমি পেয়েছি, মার ভাই বোনরা তার মার কাছ থেকে পেয়েছে, তাহলে আমারও আছে, মামারও আছে, খালারও আছে, মায়েরও আছে, আর নানুরও আছে। এই কারণে এটা যেহেতু মায়ের কাছ থেকে ছড়ায়, সে কারণে এটা মামার বাড়ির অসুখের মতো, এবং পরিবারের মধ্যে অনেকের মধ্যেই এটা দেখা যায়। তাহলে মায়ের কাছ থেকে বেশি আসে। সি ভাইরাসটা বেশি ছড়ায় আসলে বি এবং সি দুটোই রক্ত এবং রক্তজাত দ্রব্য আমরা যদি যে প্রদান করে থাকি সেটার মাধ্যমে ছড়ায়, ডায়ালাইসিসের মাধ্যমে ছড়ায়, আমরা যে অপারেশন করা হয় এগুলির মাধ্যমে ছড়ায়। ধারণা করা হয় যে সেলুনে একসময় যখন আলাদা আলাদা শেভিং রেজর বা ব্লেড ব্যবহার করা হতো না, একই খুর দিয়ে সবাইকে চুল কাটা হতো, দাড়ি কাটা হতো, সেলুনও একটা সোর্স বলে মনে করা হয়। তাহলে রক্ত এবং রক্তজাত দ্রব্য চিকিৎসা এবং চিকিৎসার মাধ্যমে যার আর মায়ের কাছ থেকে বাচ্চাদের হয়ে থাকে। সি ভাইরাসের একটা ক্লাস্টার দেখা যায় যে ডায়ালাইসিস সেন্টারগুলো থেকে হচ্ছে। ডায়ালাইসিস যেহেতু রক্তজাত দ্রব্যগুলা একাধিক রোগীর মিশে যাওয়ার সম্ভাবনা থাকে, সে কারণে আমাদের দেশে সি ভাইরাসের একটা প্রাদুর্ভাব এখন ডায়ালাইসিস সেন্টার কেন্দ্রিক। আরেকটা হচ্ছে যে ইনজেক্টেবল ড্রাগ যারা ব্যবহার করে, ইঞ্জেকশন দিয়ে যে ঔষধ ব্যবহার করে, এদের মধ্যে একটা পকেট রয়েছে বা ক্লাস্টার রয়েছে যেখানে সি ভাইরাস যথেষ্ট পরিমাণে রয়েছে।
প্রতিরোধের উপায় হচ্ছে যে এক, যেহেতু আমাদের সবাইকে টিকা দেওয়া হচ্ছে বি ভাইরাসের, সকল বাচ্চা টিকা পেয়ে যাবে, এটা ঠিক আছে। আর হচ্ছে একটা ফ্যামিলিতে যদি কোনো একজনের বি ভাইরাস ধরা পড়ে, তাহলে পরিবারের সকল সদস্যদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ, ভাই বোন, আর উপরের দিকে হচ্ছে মামা খালা, এই পর্যায়ে হেপাটাইটিস বি ভাইরাস ধরা পড়ে একই পরিবারে একজনকে ধরা পড়লে সবাইকে পরীক্ষা করতে হবে। আমাদের দেশে ধারণা করা হয় যে প্রায় 15 লক্ষ পরিবার আছে যাদের মধ্যে হেপাটাইটিস বি আছে, তাহলে এদেরকে পরীক্ষা করতে হবে। এটা হলো একটা। আর হচ্ছে যে যাদের জীবনে একবার অপারেশন হয়েছে তার পরীক্ষা করা উচিত। যাদের দীর্ঘদিন ধরে লিভারের প্রদাহের কারণে এনসিপিটি বেশি, তাদেরও পরীক্ষা করা উচিত। যাদের হেপাটাইটিস কখনো অপারেশন হয়েছে, এটা কখনো রক্ত বা রক্তজাত দ্রব্য শরীরে প্রদান করা হয়েছে, যারা কখনো ডেন্টাল প্রসিডিউর করেছেন, এই সমস্ত মানুষদের হেপাটাইটিস বি এবং সি ভাইরাস পরীক্ষা করা উচিত। হেপাটাইটিস নিয়ে প্রচুর ভ্রান্ত ধারণা। আসলে আমাদের দেশে যেমন ধরেন ইংরেজিতে লিভার, এটা সবাই জানে, বাংলায় কিন্তু এটা এখনও ঠিক হয়নি। আমরা এটা কি যকৃৎ, এটা কি লিভার? আমরা যে কলিজা বলি, কলিজা বলতে কাকে বুঝাই? কলিজার টুকরা বললে আমরা হার্ট বুঝি, আর যখন কলিজা খাই তখন কিন্তু লিভার বুঝি। তার মানে নাম প্রদানের নামের ক্ষেত্রেই আমাদের এখন পর্যন্ত একটা পার্থক্য রয়ে গেছে। আর লিভার এবং লিভার ডিজিজ, এটা নিয়ে শুরুর থেকেই আমরা অনেকেই মনে করেন যে জন্ডিস হলে বা লিভারের রোগের সায়েন্টিফিক কোনো চিকিৎসা নাই, এটার জন্য আনসাইন্টিফিক চিকিৎসা নিতে হবে, এটার জন্য জন্ডিসের জন্য মালা পড়তে হবে, জন্ডিসের জন্য লতা পাতা খেতে হবে। এই ধরনের একটা ধারণা আমাদের মানুষের মধ্যে রয়েছে। লিভারের রোগীদের সম্পর্কে যেখানে জ্ঞানের অভাব থাকে সেখানেই কুসংস্কার ঢোকে, যেখানেই এই কুসংস্কার থাকে সেখানেই এরকম বিভিন্ন অবৈজ্ঞানিক প্রথাগুলো চালু হয়। অথচ লিভার রোগের চিকিৎসা সম্ভব। আমরা বিশেষভাবে বলতে চাই হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এটা প্রতিরোধ করা সম্ভব, এটা নিরাময়যোগ্য, এবং হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের সকল আধুনিক চিকিৎসা বাংলাদেশে বিদ্যমান আছে। হেপাটাইটিস ই আর এ, এটা হলো আমাদের দেশের বলা যায় যে ঐতিহাসিক জন্ডিস। অতীত জীবন থেকে যে জন্ডিসের কথা আমরা বলে আসছি সেটা হচ্ছে এ আর ই। আমাদের দেশে যেহেতু এ আর ই দিয়ে মৃত্যুর সংখ্যা কম, আমাদের তো হচ্ছে গণমাধ্যমে যখন বড় নিউজ হয় তখন আমরা ওটার মধ্যে ইনভলভ হই। কিন্তু আমাদের দেশের জন্য এ আর ই ভাইরাস গুরুত্বপূর্ণ এই কারণে সাধারণ জন্ডিস, যেটাকে আমরা বৈজ্ঞানিক ভাষায় একিউট ভাইরাল হেপাটাইটিস বলি, আর সাধারণ জনগণের ভাষায় যেটা হচ্ছে যে জন্ডিস, এটা কিন্তু এ আর ই দিয়েই হয়। আর এই সময়ের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের দেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ভাইরাসের প্রাদুর্ভাবটা বেড়ে যায়। এই ভাইরাসটির গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মরবিডিটি বলা হয়। ওয়ার্কিং ফোর্সটা ডিসেবল হয়ে ঘরে বসে থাকতে হয়। একজন মানুষের একবার যদি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হয় তাকে 1 থেকে 2 মাস বিশ্রামে থাকা লাগে। তাহলে আমাদের প্রচুর ওয়ার্কিং আওয়ার নষ্ট হচ্ছে। এ আর ই ভাইরাস একটা পারিবাহিত দুইটা ভাইরাস, খাবারের মাধ্যমে ছড়ায়। আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী যারা বাসা বাইরে খান অথবা কাজের জন্য বাসার বাইরে যেতে হয়, তাদের মধ্যে এই ভাইরাসের প্রবণতাটা বেশি। এই সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর দেশে বৃষ্টিপাতের সংখ্যাটা বেড়ে যায়। এই সময় ওয়াটার লাইন এবং সুয়ারেজ লাইন অনেক জায়গায় লিক থাকার কারণে একটা আরেকটার সাথে মিশে যায়। এই জন্য আমাদের প্রতিটি নগর বা সিটি কর্পোরেশন কিন্তু গুরুত্বপূর্ণ ঝুঁকিতে আছে। আপনারা জানেন যে কয়েক বছর আগে চট্টগ্রামে ব্যাপক আকারে হেপাটাইটিস ই ভাইরাস আক্রান্ত হয়েছিল। সেই সময়ও কিন্তু এই পানির দূষিত থাকার কারণে এটা হয়েছে। আমাদের প্রত্যেকটা সিটি কর্পোরেশন, এই নগর কিন্তু ঝুঁকিতে আছে, যে কোনো সময় একটা বড় ধরনের প্রাদুর্ভাব হতে পারে। এই বছর আমরা হেপাটোলজিস্টরা বসেছিলাম, লিভার বিশেষজ্ঞরা। আমাদের অবজারভেশন হচ্ছে বাংলাদেশে হঠাৎ করে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বা জন্ডিসের কারণ হিসাবে এ ভাইরাসের প্রবণতা বাড়ছে। এ ভাইরাস আগে আমরা জানতাম যে এটা শিশুদের হয়ে থাকে, বড়দের এ ভাইরাস হয় না। এবছর এই পর্যন্ত আমরা যে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস পেয়েছি, আমরা গত 2-3 দিন আগেও সবাই মিলে আলোচনা করেছি যে আমাদের অবজারভেশনে হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিতভাবে এই ভাইরাস দিয়ে জন্ডিসের প্রবণতা বেড়েছে এবং মৃত্যুর হারটা একেবারেই কম নয়। আপনারা জানেন যে কিছুদিন আগে একজন সেলিব্রিটি অ্যাকিউট এ এবং ই ভাইরাসে আক্রান্ত হয়ে অ্যাকিউট লিভার ফেলিউর হয়ে মৃত্যুবরণ করেছেন। তো
তো এই প্রশ্নটা আমাদের জন্য প্রযোজ্য। এই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত সচেতনতার মাধ্যমে বিশুদ্ধ পানি গ্রহণ করা, নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বিশুদ্ধ খাবার গ্রহণ করা এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার আছে, যে সাপ্লাই ওয়াটার আছে, এইটার পিউরিফিকেশনের স্ট্যান্ডার্ডটা আরও একটু বৃদ্ধি করা প্রয়োজন এবং এটার স্ট্রিক্ট সার্ভেলেন্স থাকা প্রয়োজন যে এই পানি আমাদের কতটুকু পানযোগ্য। কারণ একটা ভালো শহরের গুণগত মানের মধ্যে একটি বিষয় রয়েছে যে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা। তো আমাদের সরকারিভাবে নগরগুলোয় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন, আর ব্যক্তিগত পর্যায়ে আমাদের বিশুদ্ধ পানি পান এবং বিশুদ্ধ খাবার ব্যাপারে সচেতন হওয়ার প্রয়োজন। টিকার যেই সাকসেস বা টিকার কারণে বি ভাইরাস প্রতিরোধের সক্ষমতা এটা প্রায় 90% বা আরও বেশি। তো যারা বি ভাইরাসের টিকা পেয়েছেন তারা এটা প্রতিরোধ করা, তাদের মধ্যে এটা হচ্ছে না, এটা আশা করা যায়। একটা বিষয় আছে, সেখানে সায়েন্টিফিক একটা গ্যাপ রয়েছে। সেটা হচ্ছে যে আমাদের দেশে হেপাটাইটিস বি টিকা যেটা দেওয়া হচ্ছে এটা 6 সপ্তাহে দেওয়া হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকমেন্ডেশন এবং অধিকাংশ দেশে এটা জন্মের সাথে সাথে দেওয়া হয়। কারণ মায়ের কাছ থেকে শিশুর যেই এই ভাইরাসটা ছড়ায় এটা জন্মের পরপরই ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে এবং দেখা যায় যে প্রথম দিকে যেই ভাইরাসের প্রবণতাটা বাড়ে এটা আবার শেষের দিকে যেয়ে বাড়ে। আমাদের একটা গ্যাপ এখনও রয়ে গেছে, যেটাকে যদি আমরা জন্মের সাথে সাথে দিতে পারি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেশন সহ বেশিরভাগ দেশে, আগে অনেক দেশেই পরে দেওয়া হতো, কিন্তু তারাও এখন চেঞ্জ করে এটা জন্মের সাথে সাথে নিয়ে এসেছে। আমাদের দেশেও এটা জন্মের সাথে সাথে আনার চেষ্টা করা হচ্ছে। তো যদি সেই জায়গায় যেতে পারি আমরা, এই কাভারেজটা আরেকটু বাড়বে। একটা হচ্ছে যে জন্মের পরে পরেই টিকা দেওয়া, এটাকে আমরা যদি বাড়াতে পারি, এই পলিসিতে আমরা যেতে পারি। আর ফ্যামিলিতে যাদের বি ভাইরাসে আক্রান্ত আছে তাদের টিকা কার্যকর আছে কিনা এটা যদি আমরা পরীক্ষা করতে পারি, তাহলে টিকা দেওয়ার পরেও যারা বি ভাইরাস প্রতিরোধের সক্ষমতা অর্জন করেন নাই তাদের বিষয়ে ব্যবস্থা নিতে পারে। আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যেটা বলা হলো যে 2030 সালের মধ্যে আমরা হেপাটাইটিস বি এবং সি ভাইরাসকে নির্মূল করব, সেই ক্ষেত্রে যেটা বলা হয় মাস টেস্টিং, মাস অ্যাওয়ারনেস, মাস টেস্টিং, টেস্ট করার পরে আমাদের হচ্ছে যে এতে লিঙ্কেজ টু কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট, এ ধরনের উদাহরণ পৃথিবীর বিভিন্ন দেশে করা হয়েছে। আমাদের দেশে এটা করা প্রয়োজন। সেটা হচ্ছে সকলের হেপাটাইটিস বি এবং সি ভাইরাস পরীক্ষা করা। এটা ন্যাশনাল পলিসিতে ইনক্লুড করা সম্ভব। যেটা করেছে মিশর এবং তাইওয়ান করেছে। পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ সি ভাইরাস ছিল মিশরে এবং সবচেয়ে বেশি পরিমাণ বি ভাইরাস ছিল তাইওয়ানে। একেবারে প্রত্যেককে মানুষকে ন্যাশনাল আইডি ভিত্তিক প্রত্যেক মানুষের হেপাটাইটিস বি এবং সি পরীক্ষা করে এদেরকে ট্রেস করা, এদের ফ্যামিলিকে ট্রেস করা, এদেরকে চিকিৎসা করা এবং যাদের নেগেটিভ তাদেরকে টিকা দেওয়া। আমরা এখন যে পর্যায়ে এসেছি যে 3-4% এসেছি এবং 0.5% হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে। আমরা আরেকটু স্ট্রেস দিলে আমাদের যে টার্গেট, আমরা 2030 সালের মধ্যে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসকে নির্মূল করতে পারবো। সেই ক্ষেত্রে আপনি যে কথা বলেছেন যে 25 বছর বয়সের বেশি যারা, তাদেরকে আমরা প্রায়োরিটি বেসিসে ন্যাশনাল আইডি ভিত্তিক প্রত্যেকের যদি আমরা বি ভাইরাস এবং সি ভাইরাস পরীক্ষা করি, এটা কয়েকশো কোটি টাকা লাগবে, এটা অনেক বেশি টাকার বিষয় না। তো সকল মানুষের যদি এনআইডি ভিত্তিক আমরা পরীক্ষা করি, তাহলে আমাদের দেশ থেকে বি ভাইরাস এবং সি ভাইরাস নির্মূল করা 2030 সালের মধ্যেই সম্ভব।